আমি জানি তুমি অনেক ইংরেজি শব্দ জানো, অনেক কনসেপ্ট তোমার ইংরেজিতে জানা। তবুও তুমি একটা ছোট্ট বাক্য যে নিজের তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারবে সেটাও কিন্তু তুমি লিখতে পারো না, বলতে পারো না। তুমি হাজার, হাজার YouTube থেকে দেখে শুনে যেগুলো মনে রাখতে পারছো সেগুলো তোমার মাথার মধ্যে আছে। আর বাকি সব কোনো তোমার নিজস্ব নলেজ বলতে কিছু নেই। তুমি যখন নিজের মতো করে কিছু বলতে চাইবে তখন তুমি বলতে পারছো না। কারণ তোমার ইংরেজি স্ট্রাকচার জানা নেই। যে কেমন করে ইংরেজি একটা বাক্য গঠন করা হয়। কিভাবে তুমি সেই বাক্যটাকে গঠন করবে, কেমনভাবে বলবে, তুমি কিন্তু ভয় পাও। কেন ভয় পাও? কারণ তোমার জানা নেই যে ইংরেজিতে কতভাবে সেন্টেন্সকে মেক করা যায়। আজকের এই ভিডিওতে তুমি সেই প্রসেসটা জানবে, যার মাধ্যমে তুমি নিজের মনের মতো করে হাজার, হাজার সেন্টেন্স তৈরি করবে। কোনো ভুল হবে না। কারো একটা ডাউট থাকে যে হ্যাঁ, এটা ভুল হয়ে যেতে পারে। কিছু পর সে লেখার পর তার ডাউট হয় যে হ্যাঁ, এটা ভুল হয়ে যেতে পারে। কিন্তু বিশ্বাস করো বন্ধু, আমি কথা দিচ্ছি এই প্রসেসটা জানার পর তোমার কোনো রূপ অসুবিধা হবে না। তুমি নির্দ্বিধায় লিখতে পারবে। তো আমি বেশি কথা না বলে আজকে সরাসরি আলোচনা করতে চাইছি আমাদের ফার্স্ট প্যাটার্ন, যে আমরা কি করে বাক্য তৈরি করব। তাহলে আমরা চলো বিষয়টা বুঝে নিই। যেমন প্রথমেই আমরা আলোচনা করব সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার তোমাদের কিন্তু বলতে লাগবে না, আশা করি তোমরা কিন্তু জানো। তো তবুও তোমাদের একটু মনে করিয়ে দিই বিষয়টা। সেন্টেন্স, এই যে আমাদের সেন্টেন্স, এটা মূলত দুটি ভাগে ভাগ করা হয়। এই তোমরা টাইপ কিন্তু দেখতে পাচ্ছ। আমি কিন্তু ডিটেলসে বলতে গেলাম না, কিন্তু আশা করছি যে যারা আমার ভিডিও দেখছে তাদের কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার রয়েছে এই সম্বন্ধে। আমি কিন্তু তোমাদের ওইভাবে তথ্য দিতে পছন্দ করি না যে তোমরা কোনো কিছুর নাম মনে রাখবে। আমি তোমাদের সবসময় এটাই বলতে চাই যে নামের চেয়ে প্রসেসটা জানা অনেক জরুরি। কারণ তুমি যখন বলতে চাইবে কোনো কিছু, তখন তার নামটা কোনো কাজে আসবে না, শুধু প্রসেসটা কাজে লাগবে। তো আই হোপ তোমাদের আমি কিসের উপর জোর দিতে বলছি সেটা কিন্তু তোমরা বুঝে গেছো। তো প্রসেসটার উপর তোমরা একটু বেশি জোর দেবে, যে প্রসেসটা কেমন। তোমরা কিন্তু নামের উপর খেয়াল করবে না যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেন্টেন্স, এটা না, প্রসেসটা কেমন সেটার উপর খেয়াল করবে অবশ্যই। এখানে এত ধরনের সব সেন্টেন্স রয়েছে, এদের মধ্যে কিছু কি কি ইম্পর্টেন্ট সেন্টেন্স রয়েছে যাদেরকে বেশি পরিমাণে জানতে লাগবে। এই যে রয়েছে অ্যাসারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ, এই তিনটা সেন্টেন্স তোমাদের কিন্তু এখান থেকে জানতে লাগবে। তাহলে তোমরা একটা কনসেপ্ট পেয়ে গেলে যে কি কি জানতে লাগবে। এরপর এই যে রয়েছে তিনটা সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই তিনটা সেন্টেন্স কিন্তু তোমাদের অবশ্যই জানতে লাগবে। কারণ তোমরা যখন ডেইলি লাইফে কথা বলবে তখন এই সেন্টেন্সগুলোর গুরুত্বটা অনেকটাই বেশি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা কি কি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা নেক্সট বিষয়টার দিকে চলে যাই। নেক্সট বিষয়ে আমাদের বলা হয়েছে, ও সরি, আমি একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, যে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্স সম্বন্ধে। ওকে, যেটা আমরা অ্যান্সার দিতে বা কথা বলতে ইউজ করে থাকি। আর যেটার মধ্যে কিন্তু আমি এখানকার মধ্যে কিন্তু এটা সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়ে, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্ট যথেষ্ট পরিমাণে রয়েছে, সেটা সম্বন্ধে কিন্তু আজকে আমি আলোচনা করলাম না। তো আমি শুধু এটাই বলে রাখছি যে এই সেন্টেন্স দুইটা কিন্তু তোমাদেরকে জানতে লাগবে খুব ভালো পরিমাণে। নেক্সট ডে জানতে লাগবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এটাও ভালো পরিমাণে জানতে লাগবে। অর্থাৎ এই যে তিনটা করে ছয়টা রয়েছে সেন্টেন্স, এগুলো কিন্তু তোমাদের এ টু জেড জানতে লাগবে। যদি তোমরা ভালো করে না জানো তাহলে তোমাদের একটা অসুবিধে হবে, স্পোকেন হোক কিংবা রাইটিং এর ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই। তো আমরা চলো জেনে নিই কত ধরনের ইংরেজি অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে। তো আমরা কিছু আজকে আলোচনা করব, আর পরের ভিডিওতে আমরা কিছু আলোচনা করব। তো এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্যাটার্নটা। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্বন্ধে তোমরা কিন্তু বুঝতে পারছো যে কি বলতে চাইছি। এখানে সাবজেক্টের জায়গায় একটা কোনো সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট হিসেবে তোমাদের কি কি বসতে পারে, কোনো নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, কিংবা দা দিয়ে কোনো আর্টিকেল দিয়ে বসতে পারে। তো এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। এরপর ভার্ব, ভার্ব বলতে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, ফার্স্ট ফর্ম বসতে পারে, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসতে পারে, যা কিছু হয়ে থাকুক এখানে কিন্তু বসতে পারে। ওকে, এটা গেল আমাদের প্রথম নিয়ম। তো কি, এটাকে আমরা কখন ইউজ করব? যেমন তোমরা বাংলায় যদি খেয়াল করো, আমরা এমন সেন্টেন্স ব্যবহার করে থাকি, যেমন আমি যাই, আমি খাই। এখানে কিন্তু আমরা এক্সেস কোনো শব্দ কিন্তু ব্যবহার করছি না। যে আমি ভাত খাই, আমি, এই যে ভাত, এটা কিন্তু এক্সেস শব্দ পারে যদি আমরা বাংলা বাক্যে সাবজেক্ট এবং ভার্ব এই দুইটি থাকে। যেমন আমি যাই, আমি খাই, এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি আমি আর তারপর যাই, এই দুইটা কিন্তু শব্দ রয়েছে, বাকি কিন্তু শব্দ নেই। এইরকম যে বাংলা সেন্টেন্সগুলো রয়েছে ছোট ছোট, সেসব বাংলা বাক্যকে আমরা যখন ইংরেজিতে বলতে যাব তখন আমরা কিন্তু এই ধরনের স্ট্রাকচারটাকে ফলো করব। ওকে, তাহলে এটার কি দাঁড়ায়? যেমন দা বল র্যাং, এখানে দা বল টোটালটা কিন্তু একটা সাবজেক্ট, তোমাদের যদি ভালো করে দেখাই তাহলে এটা এরকম দাঁড়ায়।
এই যে দা বল রয়েছে এটা কিন্তু টোটাল একটা সাবজেক্ট, এরপরে যেটা র্যাঙ্ক রয়েছে এটা কিন্তু ভার্ব। ওকে, তো এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, ফার্স্ট ফর্ম বসতে পারে, এটা কিন্তু কোনো যায় আসে না। এখানে কিন্তু হি রয়েছে, তারপরে কিন্তু আমরা ভার্ব ওয়েব ইউজ করেছি। ওকে, তো তোমরা বুঝতে পারছো যে এটাকে কেমন ভাবে আমরা ইউজ করব, কিন্তু এর অর্থটা তোমরা যদি জানতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলে রাখি এটা কিন্তু আজকে আমি আলোচনা করব না, কারণ আজকের আমার টপিক অনলি স্ট্রাকচার সম্বন্ধে বলার। তো তোমরা এটা বুঝে নিও যে এইসব কখন আমরা বলতে পারবো। যে ফর্মে তোমরা ভার্বটা ইউজ করবে তার যদি পাস্টে ব্যবহার করো, তো পাস্টের যে ভার্বগুলোর রূপ তোমরা তো জানোই যে প্রেজেন্টের একরকম উচ্চারণ, ভার্বের কিন্তু বাংলা রূপ হয়, পাস্টের আরেক রকম বাংলা রূপ হয়, তো সেই রূপগুলি কিন্তু এখানে ইউজ করা হয় মূলত, এটা কিন্তু তোমাদের বলে রাখি। ওকে, তারপর নেক্সট যেটা প্যাটার্ন রয়েছে সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখন কথা উঠছে এটাকে আমরা কখন ইউজ করব। আমরা প্রথমে দেখেছিলাম যে প্রথমে যে একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি যাই। এখন এই যে আমি এবং যাই, এই যে দুটো শব্দ ধরে নাও, এখানে আমি আর এখানে আছে যাই, যেটা আমাদের ভার্ব, এর মাঝখানে বাংলা সেন্টেন্সের এর মাঝখানে এই যে ভার্ব অর্থাৎ সাবজেক্ট আমি, তারপর যাই, এই যে ভার্ব, এর মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটাই হলো আমাদের অবজেক্ট। ওকে, এর যদি এর মাঝে যদি কোনো শব্দ থাকে, আমি এবং যাই এর মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটাই হলো আমাদের অবজেক্ট, যেটা কিন্তু ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের পরে বসে। ওকে, আর অবজেক্ট কিন্তু কোনো নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, কোনো বস্তু হতে পারে, জায়গা হতে পারে, অনেক কিছুই হতে পারে। ওকে, বস্তু হতে পারে। তো যাই হোক, তোমরা কিন্তু সেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। যেমন কিছু এক্সাম্পল তোমরা যদি খেয়াল করো, হি লাইকস এগস। ওকে, এটা কিন্তু এর যদি আমরা বাংলা অর্থ বের করি তাহলে দাঁড়ায় সে ডিম পছন্দ করে। ওকে, এটা আমাদের সাবজেক্ট, সি, লাইকস আমাদের কিন্তু ভার্ব, আর এক্স কিন্তু অবজেক্ট। কিন্তু আমরা বাংলা কি বলছি, সে ডিম পছন্দ করে, সে তারপর ডিম রয়েছে, তারপর আমাদের পছন্দ, অর্থাৎ ভার্ব কিন্তু শেষের দিকে রয়েছে, অথচ আমাদের সাবজেক্ট সি, সি বলছি সরি, সে, আর কিন্তু এই যে ডিম সেটা কিন্তু মিডিলে ঢুকে রয়েছে। ওকে, এখানে তোমাদের একটা কথাই বুঝতে লাগবে, সেটা হলো যে বাংলার সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু এটা দাঁড়ায় যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কিন্তু ইংরেজির স্ট্রাকচার দাঁড়ায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, তারপর নেক্সট যেটা প্যাটার্ন কথা বলা হয়েছে সেটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এই সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ ওয়ার্ড আশা করি তোমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানো, তাই অত ডিটেলে আলোচনা করলাম না। আমি শুধু হালকা করে একটাই বলবো যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড সেটাই যেটা নাউনকে কোয়ালিফাই করে, এর সম্বন্ধে যাবতীয় কথা বলতে পারে, যেমন সে বিজি হতে পারে, সে খারাপ হতে পারে, সে ভালো হতে পারে, এই যে যাবতীয় ইনফরমেশন নাউনের ব্যাপারে, তো সেগুলি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর আমরা কিন্তু এই প্যাটার্নটা ফলো করতে পারি। তো এই প্যাটার্নটা আমরা কখন ফলো করবো সেটা আসলে মূল প্রশ্ন। যখন তোমরা বলতে চাও যে আমি ভালো আছি, আমি খারাপ আছি, এই যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো তোমরা যখন বাংলা বাক্য ইউজ করো তখন কিন্তু এই প্যাটার্নটা তোমরা কিন্তু ব্যবহার করবে। আই হোপ তোমরা কিন্তু বুঝে গেছো বিষয়টা। যদি তোমরা ভালো মন্দ খারাপ, হ্যাঁ তোমাদের এটা জানতে লাগবে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি কি রয়েছে, সেগুলো যদি তোমরা জানো তো তোমরা কিন্তু বুঝতে পারবে যে সেগুলিকে তোমরা কোথায় ব্যবহার করবে। আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা হচ্ছে না। তো অ্যাডজেক্টিভ ওয়ার্ড যদি তোমরা বলতে শুরু করো বা লেখার যদি দরকার পড়ে, তো সেক্ষেত্রে তোমরা এই স্ট্রাকচারটা অবশ্যই ফলো করবে। ওকে, মানে এখানে বলা হয়েছে সি ওয়াচ সিক, সিকটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তো এর বাংলা অর্থ কি দাঁড়ায়, সে ছিল অসুস্থ বা সে অসুস্থ ছিল। অ্যাডজেক্টিভ ওয়ার্ড যদি শেষে থাকে তো সেক্ষেত্রে তোমরা ভার্বের পর, এখানে কিন্তু ওয়াচ একটি মেইন ভার্বের মতো কাজ করছে, তারপরে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ডটিকে ব্যবহার করেছি। নেক্সট পার্টে আমাদের বলা হয়েছে যে সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্ব, আমরা এটা দিয়েও সেন্টেন্স বানাতে পারি। এখানে তোমাদের অবশ্যই এটা প্রশ্ন থাকতে পারে যে অ্যাডভার্ব এখন কি। অ্যাডভার্ব, এই যে ভার্ব রয়েছে একে কোয়ালিফাই করে যে ওয়ার্ড সেটা হলো অ্যাডভার্ব। অর্থাৎ যদি বলি যে রাম দৌড়ায়, কিন্তু রাম এই যে দৌড়টা আসতে না জোরে, এটার উপর ডিপেন্ড করে এই যে ওয়ার্ডটা ব্যবহার করবো আমরা স্লো বা ফাস্ট, এই ওয়ার্ডটাই হলো আমাদের অ্যাডভার্ব ওয়ার্ড। ওকে, এই যে স্লো ফাস্ট অর্থাৎ ভার্বের সম্বন্ধে যেটাই বলবে বা ভার্বকে যেটা কোয়ালিফাই করে সেটাই হলো অ্যাডভার্ব। আর এটাকে আমরা কিন্তু ভার্বের পরে ব্যবহার করে থাকি, তোমরা কিন্তু এই কথাটা মাথার মধ্যে রেখে দিও। ওকে, আর তো সমস্ত কিছু তো আগের মতোই, তোমরা তো বুঝতে পারছো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, হি রান ফাস্ট। ওকে, এখানে কিন্তু রান একটি ভার্ব। ওকে, রান মানে দৌড়ানো, যেটি একটি ভার্ব, আর ফাস্ট মানে অর্থাৎ দ্রুত, এই যে দ্রুত, সে কেমন দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে, এই যে রানটাকে কোয়ালিফাই করলো সেটাই হলো আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওয়ার্ড। ওকে, এখানে কিন্তু ফার্স্ট একটি অ্যাডভার্ব ওয়ার্ড। তো
অ্যাডভার্ব ওয়ার্ডগুলি কখন কোথায় বসবে? তোমরা যদি সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে চাও সেগুলি হলো ভার্বের পরে বসবে। আর এর অর্থ কি দাঁড়াবে? যে ভার্বটি কেমন বা ভার্বের সম্বন্ধে বলবে। তাহলে আমাদের এখানে টোটাল যেটার অর্থ দেয়, সে দ্রুত দৌড়ায় বা সে ফাস্ট দৌড়ায়। ওকে, তারপর আমাদের লাস্টে যেটা পার্ট রয়েছে সেটা হলো সাবজেক্ট ভার্ব নাউন। ওকে, তোমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করে থাকো অটোমেটিক্যালি, কিন্তু ইন্ট্রোডিউস করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, এমনকি বিভিন্ন ক্ষেত্রে এটার ইউজ করা হয়। সব এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, এটাকে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। আর এটার এই যে নাউন রয়েছে, তোমরা নাউন তো বুঝতে পারছো, যদি ভার্বের পর নাউন বসে, যদি সাবজেক্ট প্লাস ভার্ব এরপর যদি নাউন বসে, নাউন বলতে যেমন শিক্ষক হয়, যে নাউন ওয়ার্ড অর্থাৎ নাম বোঝাবে, নাম কোনো কিছু নাম হতে পারে, এমনকি প্রোনাউন হতে পারে, তো যাই কিছু হোক এখানে কিন্তু বসতে পারে। কথা বলে রাখি যে নাউন যদি কোনো জায়গায় থাকে তো সেই জায়গায় তোমরা বুঝে নিও যে প্রোনাউনও বসতে পারে। নাউন আর প্রোনাউনের ইউজ কিন্তু আলাদা আলাদা নয়। ওকে, এই কনসেপ্টটা তোমাদের কিন্তু মাথায় রাখতে লাগবে। তো তখন তোমরা কিন্তু এই প্রসেসটা ইউজ করবে। ওকে, আর এটাকে তোমরা কখন ইউজ করবে, এটা হলো এখন মেইন টপিক। যেমন একটা যদি বাক্য আমি বলি যে সে হয় রাম, এখানে কিন্তু রাম একটা নাউন, যেটা কিন্তু আমাদের শেষে বসে আছে। অর্থাৎ আমরা যদি বাংলা বাক্যটা খেয়াল করি, সে হয় রাম। ওকে, হি ইজ রাম, যেটা ইংরেজি দ্বারায়। তো এই যে রাম শব্দটা রয়েছে এটা কিন্তু নাউন, যেটা নাউনের জায়গায় বসবে। আর এটাকে আমরা কখন ইউজ করব? যদি বাংলা বাক্যের শেষে নাউন বা প্রোনাউন এই যে কোনো দুটির মধ্যে একটি শব্দ যদি তোমরা ব্যবহার করো শেষে, বাক্যের শেষে যদি তোমরা যে কোনো একটি নাউন কিংবা প্রোনাউন যদি ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা ইউজ করবে। ওকে, যেমন এখানে বলা হয়েছে দে আর টিচার্স। ওকে, তারা শিক্ষক, দে আর টিচার্স, তারা শিক্ষক বা তারা হয় শিক্ষক, এটাও কিন্তু বলা যায়। ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্ট করবে, আর যদি নেক্সট পার্ট পেতে চাও তাহলে নেক্সট পার্ট কমেন্ট করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।